বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে হাউথি যোদ্ধারা সৌদি আরবের প্রস্তাব মতো 5 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলো। সৌদি আরবের পক্ষে জানানো হয়েছে, হাউথি মিলিশিয়ারা রাজি হলে মঙ্গলবার থেকে শুরু হবে যুদ্ধবিরতি। গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে হাউথি যোদ্ধারা সৌদি আরবের প্রস্তাব মতো 5 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলো। তবে হাউথি যোদ্ধারা জানিয়েছেন, মানবতার খাতিরে তারা এই প্রস্তাব মেনে নিলেও উল্টো দিক থেকে এই শান্তি চুক্তি কোনো রকম লঙ্ঘিত হলে তারাও পাল্টা জবাব দেবে। সৌদি আরবের পক্ষে জানানো হয়েছে, হাউথি মিলিশিয়ারা রাজি হলে মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি শুরু হবে। মার্কিন মদতপুষ্ট সৌদি জোট ইয়েমেনের প্রাক্তন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহপন্থী হাউথি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 26 মার্চ থেকে শুরু হয় বিমান হানা। সৌদি সরাসরি ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির সরকারকে সমর্থন জানিয়েছে। হাউথির তরফ থেকে জানানো হয়েছে, আল কায়দা বা তার সমর্থকরা যদি যুদ্ধবিরতি চলাকালীন কোনো রকম হিংসাত্মক আক্রমণ চালায় তাহলে আমাদের সেনারাও যথাযথ জবাব দেবে। ইয়েমেনের সাধারণ মানুষের স্বার্থে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা, জানিয়েছে হাউথি যোদ্ধারা। হাউথি তরফে বিবৃতি জারি করে বলা, রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে এ বিষয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধানের পথ খুঁজতেও রাজি তারা। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে। ইতিমধ্যে অশান্ত ইয়েমেনে প্রাণ হারিয়েছেন 1300 জন, ধ্বংস হয়েছে স্থাপত্য ঘরবাড়ি। দেশ জুড়েই এখন প্রবল খাদ্যাভাব, নেই পর্যাপ্ত জ্বালানি ও ওষুধের সরবরাহ। ইয়েমেনের উত্তর দিক হাউথিদের শক্ত ঘাঁটি। শুক্রবার রাতে সেখানে ব্যাপক হারে বোমা ফেলেছে সৌদি জোট। বিদ্রোহী হাউথিদের মূল বিচরণ ক্ষেত্রে সাদা থেকে শুক্রবার রাতেই নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে রিয়াদ থেকে। রবিবার ভোরে সানারে প্রাক্তন প্রেসিডেন্ট সালেহের বাসভবন লক্ষ্য করে 3 বার এয়ার স্ট্রাইক হয়েছে। যদিও ইয়েমেনের নিউজ এজেন্সি খবর জানিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট ও তার পরিবার সুরক্ষিতই আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন রাজ্যের বৈদ্যুতিন মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক প্রলয় ধর। শনিবার রাত 12:15 নাগাদ রাজধানীর আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকাহত রাজ্যের সংবাদ মহল। চলে গেলেন রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের অন্যতম প্রতিষ্ঠাতা, আকাশ ত্রিপুরার মুখ্য সাংবাদিক, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শিক্ষক প্রলয় ধর। শনিবার রাত 11:45 রাজধানীর আইএলএস হাসপাতালের ভেন্টিলেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। তার মৃত্যুতে রাজ্যের সংবাদ জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি প্যানক্রিয়াটাইটিস, মধুমেহ ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। গত শুক্রবার রাতে পেটের ব্যথা নিয়ে তিনি আইএলএস হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি ঘটায় প্রথমে আইসিইউতে এবং পরে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে শনিবার রাতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশিষ্ট এই সাংবাদিক। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার স্ত্রী, একমাত্র পুত্র এবং আত্মীয় পরিজনদের। প্রয়াত প্রলয় ধর ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের ছোট ভাই এবং রাজ্যের আরেক বিশিষ্ট সাংবাদিক সমীর ধরের ছোট ভাই। রবিবার সকাল 9টায় তার শবদেহ আইএলএস থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল আকাশ ত্রিপুরা ভবনে। সেখানে অশ্রুসজ্জল চোখে তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। সেখান থেকে তার শবদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ প্রেস ক্লাবের সদস্যরা। তারপর তার মৃতদেহ একে একে নিয়ে যাওয়া হয় শিক্ষক ভবন, প্যারাডাইস চৌমুহনীস্থিত প্যারাডাইস সংস্থা, বিজয় কুমার চৌমুহনীস্থিত তার ভাড়া বাড়ি হয়ে বাদারঘাটস্থিত তার পুরনো বাড়িতে। সেখানে তাকে শ্রদ্ধা জানান তার বড় ভাই তথা সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং তার অসংখ্য অনুরাগীরা। সবশেষে তার শবদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, আগরতলা পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ রাজ্যের এবং বহিরাজ্যের অসংখ্য সাংবাদিক। অবশেষে বেলা 1টায় বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাজ্যের সংবাদ জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ
বেদন মম সকল স্বপ্ন মম দুঃখ বেদন মম সকল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি এবং টিএসসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক সাংগঠনিক শিক্ষা শিবির রাজধানী কুঞ্জবন এলাকার ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি ছাত্র ইউনিয়ন তথা টিএসসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক সাংগঠনিক শিক্ষা শিবির শুরু হলো রবিবার বিকেলে। রাজধানী কুঞ্জবন এলাকার ভগৎ সিং যুব আবাসে 3 দিনব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, এসএফআই এর রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়, এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ টিএসইউর নেতৃবৃন্দরা। খোয়াই পশ্চিম, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ এই 5টি জেলার 12টি বিভাগে ও বিশ্ববিদ্যালয় থেকে সদস্যরা এই শিবিরে অংশ নিয়েছেন। আপনারা আপনাদের সবকিছু পেয়ে যাবেন এটা আমার মনে হয় না, কিন্তু অনেকের অনুসন্দেশে অনেক বেশি থাকতে পারে, আবার অনেকের কিছু কমও থাকতে পারে, কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। জেনারেলি যারা স্টুডেন্টস কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে আমাদেরটা একটা সময় সমস্ত দায়িত্বই আমাদের নিতে হয়। আজকে আমি ছাত্র আছি, কালকে আমি তো ভবিষ্যৎ, কেমন না? আমরাও একসময় ছাত্র ছিলাম, আমরাও এসএফআই করেই এখানে এসেছি। তো সময়টা বসে থাকবে না, আমার কাজের দায়িত্বটাও একরকম থাকবে, এটা পাল্টাবে। আমি যখন যে অবস্থান গ্রহণ করব সেই অনুযায়ী আমার দায়িত্ব তৈরি হবে, সেটাকে আমাকে সামনে থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। মেলাগড়ে পুর পরিষদের চর এলাকার কুরবান আলীর বাড়ি থেকে আটক এক কাশ্মীরি সহ মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের 26 জন। 19 মে পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। মেলাগড় পুর পরিষদের চর এলাকার কুরবান আলীর বাড়ি থেকে আটক এক কাশ্মীরি সহ মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের 26 জন। শুক্রবার রাতে মেলাগড় থানার পুলিশ বাড়ির মালিক কুরবান আলী সহ তাদের আটক করে। সিপাহীজলার অতিরিক্ত এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা ধৃতদের দিনভর জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশের কাছে তারা নিজেদের উদ্বাস্তু হিসেবে পরিচয় দিয়েছে। সোনামুড়ার এসডিপিও অশোক কুমার সিনহা জানিয়েছেন তাদের কাছে উদ্বাস্তু পরিচয়পত্র রয়েছে। রাষ্ট্রসংঘের রিফিউজি এজেন্সি ইউএনএইচসিআর তাদের দিয়েছে এই পরিচয়পত্র। এসডিপিওর মতে এই পরিচয়পত্র দেখিয়ে তারা দেশ থেকে দেশান্তরেও যেতে পারে। নিজেকে কৃষিজীবী হিসেবে পরিচয় দিয়েছে বাড়ির মালিক কুরবান আলী। তার বাড়ি থেকে আটক হওয়া কাশ্মীরি ব্যক্তিটির নাম আব্দুল রমিধার। সেও নিজেকে কৃষিজীবী বলে পরিচয় দেয়। কুরবানের বাড়িতে বেড়াতে এসেছিল সে। এর মধ্যে পুলিশের হাতে ধরা পড়ে। মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের আটক হওয়া 25 জনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন কাশ্মীরি ব্যক্তি। একই মন্তব্য মায়ানমারের রোহিঙ্গাদেরও। তাদের মতে তারা কোরবানের ওঠানে ছিল। তাদের আটক করতে গিয়ে পুলিশ ওই কাশ্মীরিকেও আটক করে নিয়ে আসে। আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে 13 জন শিশু, 6 জন মহিলা ও 6 জন পুরুষ রয়েছে। তারা জানিয়েছে 4 বছর ধরে জম্মুতে উদ্বাস্তু হিসেবে থাকছে তারা। মায়ানমারের সাম্প্রদায়িক হিংসার কারণে 4 বছর আগে দেশ ছেড়েছে। এই আগুনেই পুড়ে শেষ হয়েছে ঘরবাড়ি। কাশ্মীর থেকে কাজের সন্ধানে শুক্রবার তারা মেলাঘর এসেছে। রাত্রিযাপনের জায়গা না পাওয়ায় কুরবান আলীর ওঠানে আশ্রয় নিয়েছিল। এমন সময় পুলিশ তাদের থানায় নিয়ে আসে। রোহিঙ্গাদের সঙ্গে ওই কাশ্মীরি ব্যক্তির পরিচয়ের কথা অস্বীকার করলেও কাকতালীয়ভাবে ধৃত রোহিঙ্গাদের সঙ্গে কাশ্মীরি ব্যক্তির দেখা তা
মানতে নারাজ অভিজ্ঞ মহল। ধৃতদের এদিন সোনামুড়া আদালতে তোলা হয়। 19 মে পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রেমিক বিবাহ করতে অসম্মতি জানানোয় আত্মহত্যা করল এক স্কুল পড়ুয়া ছাত্রী। ঘটনা ঋষিমুখ থানাধীন জয়পুরে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ভালোবেসে আর ঘর বাঁধা হলো না 18 বছরের স্কুল ছাত্রী স্বপন ভৌমিকের একমাত্র মেয়ে শঙ্করী ভৌমিকের। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রাম জয়পুরের মহামায়া কালীবাড়ির সন্তোষ বিশ্বাসের পুত্র মিঠুন বিশ্বাসের সঙ্গে। মিঠুন সিআরপিএফে কর্মরত। শনিবার মেয়ের ইচ্ছামতো বাবা স্বপন ভৌমিক ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়েতে অসম্মতি জানানো হয়। ঘটনা বাড়িতে এসে মেয়েকে জানায়। রাতে শঙ্করী দীর্ঘক্ষণ প্রেমিক মিঠুনের সাথে মোবাইলে কথা বলে। রবিবার সকালে শঙ্করীর ঘরের দরজা বন্ধ অবস্থায় অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় শঙ্করী ফাঁসিতে আত্মহত্যা করেছে। এমনি মুখোমুখি কথাবার্তা হয় না, তবে স্যার ফোনে স্যার অনেকক্ষণ কথা বলছে, মনে হয় ছেলেটার সঙ্গে কথা বলছিল, এনে দক্ষিণ সাইডে কথা বলছে। তো এরপরে এই ঘটনা একটু কথা বস না, একটু কর না দাদা, কি মানে কিছু হয় না, কি বলো লাইয়ালো কথা হইতো আরো 15 দিন করে 18 বছর উঠে 18 বছর উঠছে। আর বেড়ে ঠিক এখান দিয়ে আসি দিলে লাগে শাসি ঠিক জীবন। আপনারা কি এটা সংযোগ করতে আছেন নাকি এই ব্যাপারে? এই ঘটনাটা ঘটছিল সংযোগ করতে আছেন? নকল চাইছে, আমরা নকল দিয়েছিলাম। এটা নকল চাইছে, আমি নকল দিছি। আচ্ছা, কালকে যে আপনার এই বলে মোবাইলে আপনার যে 27 মিনিট জানি কথা কইছে, এর একটা কল ডিউরেশন পাওয়া গেছে, শোনা গেছে, কথাটা ঠিক নেই? হ্যাঁ কইছে স্যার, কথাটা ঠিক নেই। হ্যাঁ স্যার, অনেকক্ষণ কথা বলছে। এই শুনিল লাস্ট কল আছে। ছেলেটার নাম কি দাদা? ছেলেটার নাম কি দাদা? মিঠুন বিশ্বাস। প্রসঙ্গত শঙ্করী আবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ঋষিমুখ থানার পুলিশ মৃতদেহ ঋষিমুখ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ শঙ্করীর মোবাইলের কল লিস্ট থেকে রাতে মিঠুনের সাথে দীর্ঘক্ষণ কথা বলার প্রমাণ পেয়েছে। পুলিশ তদন্ত করছে। এখন দেখার তদন্ত কোন দিকে মোড় নেয়। একটা ইউডি কেসের একটা অস্বাভাবিক মৃত্যুর খবরে এখানে হয়েছে। এখানে যেহেতু একটা অভিযোগের আছে, আমরা অ্যাজ পার প্রসিজার আমরা এটা দেখতেছি। অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগ এখনো সেরকম না, একটা জাস্ট কইতাছে নাকি একটা ছেলের সঙ্গে ভালোবাসার আছে, এইটুকুই। ছেলেটার নাম মিঠুন বিশ্বাস। মিঠুন বিশ্বাস। ও মৃত্যুর আগে নাকি এই ছেলেটার সঙ্গে আপনার ফোনে অনেকক্ষণ কথা গেছে, এমন কোন কল এখনো আমরা কইতে পারতাম না। একটা মোবাইল পাওয়া গেছে, এটাতে নাকি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজপুকুর বাজারের 17টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা। শনিবার গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজপুকুর বাজারের 17টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার অব্যবহিত পরে কাঠলিয়া ও সোনামুড়া থেকে খবর পেয়ে দুটি অগ্নিনির্বাপক দপ্তরের ইঞ্জিন এসে ভস্মীভূত মালামাল ও অগ্নিদগ্ধ দোকানঘরগুলির জ্বলন্ত আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা। রবিবার ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী ও জনমনে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে। অধিকাংশের ধারণা যে কোনো একটি দুষ্টচক্রের হাত থাকতে পারে এই আগুন লাগার পেছনে। আবার ছোট একটা অংশের অভিমত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আনুমানিক 12:30টার দিকে আগুনটা চিল্লাফাল্লা শূন্য ধরে আইয়া দেখলাম যে আগুন ভয়ঙ্কর আগুন। তখন কাঠালিয়া সোনামুড়া ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়েছে, কিন্তু এই অবস্থাটা একবারে কিভাবে আগুনটা লাগলো, কি আশেপাশে এই বিষয়টা আসলে এখনো কোনো কিছু জানা গেছে না। তারারও প্রায় আনুমানিক 1.5 কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, তারাও সর্বশান্ত হয়ে গেছে গা। এই হলো পরিস্থিতিটা। এসপি সাহেব আইছেন, এসডিপিও সাহেব আইছেন, কিন্তু আমরা যাত্রাবাড়ি থানার স্টাফরে আমরা পাইছি না। আমার বড় আমার ডাক দিল, মনে হয় দেখলে বাজারে আগুন লাগছে। তখন আমি আইসি আইয়ে দেখতে আসি যে
এই দোকানগুলোর মধ্যে আগুন জ্বলতেছে অলরেডি। আমি শাটারটা খুলে দিছি, তারপরে দরজা খুলে দিছি, কিন্তু ধোঁয়ার জন্য, গরমের হিটের জন্য আমি আর ভিতরে ঢুকতে পারতেছি না। অলরেডি আমার চোখের সামনে সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আর ফায়ার সার্ভিস তারা বেশি একটা আগ্রহ করছে না, কাজের অভিজ্ঞতা কম, আর তারা যতটুকু ঝুঁকি নিয়ে কাজ করার কথা ছিল সেটা টোটালি তারা করছে না, যার কারণে ক্ষতির পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। আগুনের বিষয়ে আমার মনে হইতেছে এখানে ধরুন, এখানে আমাদের এই লাইনে কোনো চার দোকান নেই, আগুনের কোনো দোকান নেই। এটা হয়তো কারো অসতর্কতা, হয়তো দোকানে বইয়া আড্ডা দিছে, বিড়ি ফেলাইছে, এরকম ধারণাটা আমার সবচেয়ে বেশি। ইলেকট্রিক শর্ট 100% না, কারণ যে সময় আগুন জ্বলে ওই সময় ইলেকট্রিক কারেন্ট ছিল, এরপরে কিন্তু গ্যাং ফেলে কারেন্ট বন্ধ করছে। তবে কোনোটাই এই মুহূর্তে অমূলক নয়। সুষ্ঠু তদন্ত হলে উঠে আসবে স্পষ্ট ছবি। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে 17টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের 14 জন মালিক রয়েছেন। রাত্রে 12:15টার সময় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে প্রায় শতাধিক দোকান আছে, আমাদের 16টা দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় 1.5 কোটি টাকার উপরেও সম্পদ ক্ষতি হয়েছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কি করে এই সাধারণ দোকানদাররা তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সবার দৃষ্টি আকর্ষণ করে আমি আশা করব অতি সহজেই যাতে আমাদের এই কাজটা সমাধান করা যায়। যাই হোক, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার সংলগ্ন এক বৃদ্ধা মহিলা, তোলাবাসী সূত্রধরের। এই মহিলার নিজস্ব জায়গায় প্রচুর অর্থের বিনিময়ে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি নির্মাণ করে ভাড়াটিয়া চালিয়ে মাসোয়ারা অর্থের বিনিময়ে মহিলার সংসার চালাতেন। সর্বস্ব সব আমার শেষ হয়ে গেছে, আমি কি করি চলি সবাই দোকান বেশি, তারা সব ওরা চলি, আমি ওই গেলাম। এই বাবু আমার ঘুমান যাচ্ছিলাম সিলেবেলা উঠে আয় দে এই অবস্থা। ক্ষতি ওই টাকা তো ক্ষতি হয়েছে না, আমি বাড়িতে দরজা অন্তত 50 লাখ টাকা যাইবে, আমার যা আছে সব উঠে দিতে দিয়ে। এদিকে জনমনে যথেষ্ট প্রশ্ন উঠছে। সোনামুড়া বিলোনিয়া রোডের দুপাশ জুড়ে শতাধিক ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার মালামাল নিরাপত্তাবিহীন রাতের অন্ধকারে পড়ে থাকে, কিন্তু স্থানীয় ব্যবসায়ী মহল বা প্রশাসনিক পর্যায়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই জাতীয় ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিক। বাসপুকুর থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার থেকে শুরু হয়েছে কৈলাসহরের দক্ষিণ চণ্ডীপুরে ইন্দ্রনগর বিজিতনগর রোডে অবস্থিত ভৈরবথলিতে 3 দিনব্যাপী বৈশাখী ভৈরব মেলার উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যুষ্ঠানন্দজি মহারাজ। শনিবার থেকে কৈলাসহরের দক্ষিণ চণ্ডীপুরে ইন্দিরানগর বিজিতনগর রোডে অবস্থিত ভৈরবথলিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী ভৈরব মেলা। মেলার শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কৈলাসহরের অধ্যক্ষ স্বামী জ্যুষ্ঠানন্দজি মহারাজ। প্রধান অতিথি ছিলেন ঊনকোটি ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, তারাপীঠ আশ্রমের সাধক বাবামণি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবুল চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাংরুং গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব বৈদ্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 3 দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যুষ্ঠানন্দজি মহারাজ। তিনি তার ভাষণে বলেন, ভারতবর্ষ ধর্ম নিয়েই বেঁচে আছে। ভারতবর্ষের ঐতিহ্য হল ধর্ম ও প্রেম। এখানে যে ভৈরব গাছকে কেন্দ্র করে পূজার্চনা করা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এই মেলার আনন্দকে উপভোগ করার জন্য সকল অংশের মানুষ এই মেলায় এসে আনন্দ উপভোগ করেন। আমরা মেলা কমিটির পক্ষ থেকে এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা দেবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকের ধারণা এই মেলাতে কি আছে, আমরা বলতে চাই আমরা যারা মানুষকে ভালোবাসি, আমরা যারা নিজের উপর নিজের বিশ্বাস আছে, আমরা ভগবানকে বিশ্বাস করি। ভগবান গাছপালা কীট পতঙ্গ প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান, তাই আমরা মানুষকে ভালোবাসি যেমন ভগবানকে ভালোবাসি। তাই প্রতি বছর এই মেলা আমরা করি এবং ভগবানের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অসাবধানতার কারণে একত্রে 2টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্কবাড়ি এলাকায়। অসাবধানতার কারণে আগুনে পুড়ে ছাই 2টি ঘর। ঘটনা শনিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্কবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, সুনীল দেববর্মা স্ত্রী সন্ধ্যা সময় রান্না বসিয়ে একটু বেরোতেই উনুনের জ্বলন্ত শিখা ঘরের বেড়াতে লেগে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে রান্নাঘরের ছাউনি। আগুনের মাত্রা এতই তীব্র আকার ধারণ করে যে ক্ষণিকের মধ্যেই তার বসত ঘরেও আগুন লেগে যায়।
বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তথাকথিত প্রথা অনুযায়ী অনেক বিলম্ব করে দমকল কর্মীরা ছুটে আসার আগেই সুনীল বাবুর ঘরগুলো আগুনে একেবারে ভস্মীভূত হয়ে যায়। তবু লোক দেখানো কিছু চেষ্টা করে দমকল কর্মীরা ফিরে যায়। জানা গেছে এই আগুনে সুনীল বাবুর লক্ষাধিক টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। बाजार बाय सिनाबो बोसोरबा सिना दखन बोसोरबारे संगे पुलाफोरखौ आं बायसमा बिसोरखौ सोंनो खा केन्दर सिनि पारो संगे कालेबारे सों केन्द सितो आबन बिसोंगे सोंनो नमो बिसोंगे ने संगे कालेबारे सिसगे दा बायसम होनो सोंनो होइदो কিন্তু समरो आं फायनाय आंनि जि फायनाय ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। এডিসি নির্বাচনের পর থেকে সিপিএমের ক্যাডার বাহিনীর আক্রমণ বন্ধের দাবিতে বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে চাপামুড়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। সারা রাজ্যে বিজেপির কর্মী সমর্থকদের উপর সিপিএমের ক্যাডার বাহিনী এডিসি নির্বাচনের পর থেকে আক্রমণ চালাচ্ছে তা বন্ধ করার দাবিতে শনিবার সন্ধ্যা ৭টায় চাপামুড়া বাজারে বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষ, দলের সিপাহীজলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মণ্ডল কমিটির সহসভাপতি নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা। বক্তারা ভাষণে বলেন, বিজেপি প্রার্থী কাঠালিয়া মির্জার পদ্মলোচন ত্রিপুরা, উত্তর ত্রিপুরার শ্যামাচরণ ত্রিপুরা সহ ৩০ জন কর্মীর উপর আক্রমণ চালায় সিপিএমের সমর্থকরা। অতি দ্রুত তা বন্ধ করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। তাছাড়া আগামী মঙ্গলবার প্রত্যেক জেলায় ডিএমের নিকট ডেপুটেশনও দেওয়া হবে বলে তারা জানায়। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ সংক্ষেপে এডিসির যে নির্বাচন হয়ে গেল সদ্য, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আসনেরও ফল করেছে। যদিও আমরা কোনো সিট জিততে পারি নাই, কিন্তু গত ইলেকশনের তুলনায় আমরা প্রায় ৭% ভোট বেশি পেয়েছি। তার জন্য এই বর্তমান সরকার, প্রধান দল সিপিএম, তাদের অবিশ্বাস উঠে গেছে। তারা নির্বাচনোত্তর সন্ত্রাস চালিয়েছে। এই সন্ত্রাসে আমাদের একজন প্রার্থী গুরুতরভাবে আহত হয়েছে। আমরা বাজারে আমরা বিক্ষোভ সভা করছি, মিছিল করেছি এবং তার থেকে আমরা সিপিএমকে জানাতে চাই যে সিপিএম তার যে সন্ত্রাস চালিয়ে ত্রিপুরা রাজ্যে কায়েম করে রেখেছে, তার থেকে ত্রিপুরাবাসী মুক্তি চায় এবং ভারতীয় জনতা পার্টি সারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেপালে ভূমিকম্পে দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের জন্য কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশন এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। নেপালের ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের জন্য কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশন এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে বাংলাদেশের মৌলভীবাজার একাদশ বনাম মণিপুরের তাসা একাদশ। খেলাটি অনুষ্ঠিত হয় বিকেল ৩:৩০টায় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে। প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। খেলায় দুদলই পরস্পরকে বারবার আক্রমণ করলেও কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি। খেলার শেষে দুদলের খেলোয়াড়দের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডেলও দেওয়া হয়। খেলায় উপস্থিত ছিলেন কৈলাসহর পৌরসভার ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব ও গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান